নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের শহরে আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দর্পচূর্ণ। শ্রোতাদের সুবিধার্থে গল্পটি ভাষান্তর করা হলো, অর্থাৎ মূল গল্পটি সাধু ভাষায় লেখা, সেখান থেকে চলিত ভাষায় রূপান্তরিত করে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করা হলো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দর্পচূর্ণ। সন্ধ্যের পর ইন্দুমতি বিশেষ একটু সাজসজ্জা করে তার স্বামীর ঘরে প্রবেশ করে বলল, কি হচ্ছে? নরেন্দ্র একখানা বাংলা মাসিক পত্রিকা পড়ছিল। মুখ তুলে নিঃশব্দে ক্ষণকাল স্ত্রীর মুখের দিকে চেয়ে থেকে সেখানে হাতে তুলে দিল। ইন্দু খোলা পাতাটার ওপর চোখ বুলিয়ে নিয়ে জোড়া ভ্রু ঈষৎ কুঞ্চিত করে বিস্ময় প্রকাশ করল। ইস, এ যে কবিতা দেখছি! তা বেশ, বসে না থাকি বেগার খাটি। দেখি এখানে কি কাগজ? সরস্বতী? সপ্রকাশ ছাপালে না বুঝি? নরেন্দ্রের শান্ত দৃষ্টি ব্যথায় ম্লান হয়ে আসলো। ইন্দু আবার প্রশ্ন করল, সপ্রকাশ ফিরিয়ে দিলে? সেখানে পাঠাইনি। পাঠিয়ে একবার দেখলে না কেন? সপ্রকাশ সরস্বতী নয়, তাদের কাণ্ডজ্ঞান আছে। এই জন্যই আমি জাতা কাগজ কখনো পড়ি না। একটু হেসে ইন্দু আবার বলল, আচ্ছা, নিজের লেখায় নিজেই খুব মন দিয়ে পড়ো। ভালো কথা, আজ শনিবার, আমি ও বাড়ির ঠাকুরজিকে নিয়ে বায়োস্কোপ দেখতে যাচ্ছি। কমলা ঘুমিয়ে পড়েছে। কাব্যের ফাঁকে মেয়েটার দিকেও একটু নজর রেখো। চললুম। নরেন্দ্র কাগজখানা বন্ধ করে টেবিলের একধারে রেখে দিয়ে বলল, যাও। ইন্দু চলে যাচ্ছিল। হঠাৎ একটা গভীর নিঃশ্বাস কানে যেতেই সে ফিরে এসে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আমি কিছু একটা করতে চাইলেই তুমি অমন করে দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন বলো তো? এতই যদি তোমার দুঃখের জ্বালা, মুখ ফুটে বলো না কেন? আমি বাবাকে চিঠি লিখে যা হোক একটা উপায় করি। নরেন্দ্র মুহূর্তকাল মুখ তুলে ইন্দুর দিকে চেয়ে রইল। মনে হলো যেন সে কিছু বলবে, কিন্তু কিছুই বলল না। নীরবে মুখ নত করল। নরেন্দ্রর মামাতো বোন বিমলা ইন্দুর সখী। ও রাস্তার মোড়ের ওপরই তাদের বাড়ি। ইন্দু গাড়ি দাঁড় করিয়ে ভিতরে প্রবেশ করে বিস্মিত বিরক্ত হয়ে বলল, ও কি ঠাকুরজি, কাপড় পরনি যে? খবর পাওনি নাকি? বিমলা সলজ্জ হাসি মুখে বলল, পেয়েছি বই কি, কিন্তু একটু দেরি হবে ভাই। উনি এই মাত্র একটুখানি বেড়াতে বেরোলেন, ফিরে না এলে তো যেতে পারবো না। ইন্দু মনে মনে অত্যন্ত বিরক্ত হল। একটা খোঁচা দিয়ে প্রশ্ন করল, প্রভুর হুকুম পাওনি বুঝি? বিমলার সুন্দর মুখখানি স্নিগ্ধ মধুর হাসিতে ভরে গেল। এই খোঁচাটুকু সে যেন ভারী উপভোগ করল। বলল, না, দাসীর আর্জি এখনো পেশ করা হয়নি। হলে যে না মঞ্জুর হবে না, সে ভরসা রাখি। ইন্দু আরও বিরক্ত হল। প্রশ্ন করল, তবে পেশ হয়নি কেন? খবর তো তোমাকে আমি বেলা থাকতেই পাঠিয়েছিলুম। তখন সাহস হলো না বউ। অফিস থেকে এসেই বললেন মাথা ধরেছে। ভাবলুম জল টল খেয়ে একটু ঘুরে আসুন, মনটা প্রফুল্ল হোক, তখন জানাবো। এখন তো দেরি আছে, একটু বসো না ভাই। তিনি ফিরে এলেন বলে। কি জানি কিসে তোমার হাসি আসে ঠাকুরজি? আমি এমন হলে লজ্জায় মরে যেতুম। আচ্ছা, ঝিকে কিংবা বেহারাটাকে বলে যেতে পারো না? বিমলা সভয় বলল, বাপ রে, তাহলে তো বাড়ি থেকে দূর করে দেবেন। এই জন্মে আর মুখ দেখবেন না। ইন্দু ক্রোধে বিস্ময়ে অবাক হয়ে বলল, দূর করে দেবেন? কোন আইনে, কোন অধিকারে শুনি? বিমলা নিতান্ত সহজভাবে জবাব দিল, বাধা কি বউ? তিনি মালিক, আমি দাসী বই তো নয়। তিনি তাড়ালে কে তাকে ঠেকাবে বলো? ঠেকাবে রাজা, ঠেকাবে আইন।
সে চুলোয় যাগে ঠাকুরজি, কিন্তু নিজের মুখে নিজেকে দাসী বলে কবুল করতে একটু লজ্জা হয় না? স্বামী কি মোগল বাদশাহ, আর স্ত্রী কি তার কৃতদাসী, যে আপনাকে আপনি এমন হীন, এমন তুচ্ছ করে গৌরববোধ করছো? এই ক্রোধটুকু লক্ষ্য করে বিমলা আমোদ বোধ করল। বলল, তোমার ঠাকুরজি যে মুখ্য মেয়ে মানুষ বউ, তাই নিজেকে স্বামীর দাসী বলে গৌরব বোধ করে। আচ্ছা, জিজ্ঞাসা করি ভাই, তুমি যে এত কথা বলছো, তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো দাদার হুকুম না নিয়ে? হুকুম কেন, কি জন্য? তিনি নিজে যখন কোথাও যান আমার হুকুমের অপেক্ষা করেন কি? আমি যাচ্ছি শুধু এই কথা তাকে জানিয়ে এসেছি। নিমেষ মাত্র মৌন থেকে অকস্মাৎ উদ্দীপ্ত হয়ে বলল, তবে একথা মানি যে আমার মতো গুণের স্বামী কম মেয়ে মানুষেরই ভাগ্যে জোটে। আমার কোনো ইচ্ছাতেই তিনি বাধা দেন না। কিন্তু এমন যদি নাও হতো, তিনি যদি নিতান্তই অবিবেচক হতেন, তা হলেও তোমাকে বলছি ঠাকুরজি, আমি নিজের সম্মান 16 আনা বজায় রাখতে পারতুম। কিছুতেই তোমাদের মতো একথা ভুলতে পারতুম না যে আমি সঙ্গিনী, সহধর্মিনী, তার কৃতদাসী নই। জানো ঠাকুরজি, এমনি করেই আমাদের দেশের সমস্ত মেয়ে মানুষ পুরুষের পায়ে মাথা মুড়িয়ে এত তুচ্ছ, এমন খেলার পুতুল হয়ে দাঁড়িয়েছে। নিজের সম্ভ্রম নিজে না রাখলে কেউ কি যেচে দেয় ঠাকুরজি? কেউ না। আমার তো এমন স্বামী, তবুও কখনো তাকে আমি একথা ভাববার অবকাশ দিইনি তিনিই প্রভু, আর আমি স্ত্রী বলেই তার বাঁধি। আমার নারী দেহ ভগবান বাস করে, একথা আমি নিজেও ভুলিনি, তাকেও ভুলতে দিইনি। বিমলা চুপ করে শুনে একটু নিঃশ্বাস ফেলল, কিন্তু তাতে লজ্জা বা অনুশোচনা কিছুই প্রকাশ পেল না। বলল, জানি নে বউ, আত্মসম্ভ্রম আদায় করা কি, কিন্তু তার পায়ে আত্মবিসর্জন দেওয়াটা বুঝি। ওই যে উনি এলেন, একটু বসো ভাই, আমি শিগগির হুকুম নিয়ে আসি। এই বলে হঠাৎ একটু মুখ টিপে হেসে দ্রুত পায়ে প্রস্থান করল। ইন্দু এই হাসিটুকু দেখতে পেল, তার সর্বাঙ্গ রাগে ড্রি করে জ্বলতে লাগল। বায়োস্কোপ থেকে ফেরবার পথে ইন্দু বলে উঠল, ঠাকুরজি, হুকুম না পেলে তো তুমি আসতে পারতে না। বিমলা পথের দিকে চেয়ে অন্যমনস্ক হয়ে কি জানি কি ভাবছিল। বলল, না। তাই আমার মনে হয় ঠাকুরজি, আমি যখন তখন এসে তোমাকে ধরে নিয়ে যাই বলে তোমার স্বামী হয়তো রাগ করেন। বিমলা মুখ ফিরিয়ে বলল, তাহলে আমি নিজেই বা যাব কেন বউ? বরং আমার ভয় হয় তুমি এমন করে আসো বলে দাদা হয়তো মনে মনে আমার ওপর বিরক্ত হন। কিন্তু সগর্বে বলল, তোমার দাদা সে স্বভাব নয়। একে তো কখনো তিনি নিজের অধিকারের বাইরে পা দেন না, তাছাড়া আমার কাছে রাগ করবেন? আমি ঠিক জানি এ স্পর্ধা তার স্বপ্নেও আসে না। বিমলা মিনিট 2 স্থির থেকে গভীর একটা নিঃশ্বাস ফেলে মৃদু কণ্ঠে বলল, বউ, দাদা তোমাকে কি ভালোই না বাসেন, কিন্তু তুমি বোধ করি। এতক্ষণে ইন্দুর মুখে হাসি ফুটল। বলল, তার কথা অস্বীকার করি নে, কিন্তু আমার সম্বন্ধে তোমার সন্দেহ হলো কিসে? তা জানি নে বউ, কিন্তু মনে হয় যেন। কেন হয় জানো ঠাকুরজি? তোমাদের মতো পায়ে লুটিয়ে পড়া ভালোবাসা আমার নেই বলে। আর ঈশ্বর করুন আমার নারী মর্যাদাকে ডিঙিয়ে যেন কোনো দিন আমার ভালোবাসা মাথা তুলে উঠতে না পারে। যে ভালোবাসা আমার স্বাধীন সত্তাকে লঙ্ঘন করে যায়, সে ভালোবাসাকে আমি আন্তরিক ঘৃণা করি। বিমলা গোপনে শিউরে উঠল। মিনিট খানিক চুপ করে থেকে ইন্দু বলল, কথা কও না কেন ঠাকুরজি, কি ভাবছো? কিছু না, প্রার্থনা করি দাদা তোমাকে চিরদিন এমনিই ভালোবাসুন। কারণ যতই কেন বলো না বউ, মেয়ে মানুষের স্বামীর ভালোবাসার চেয়ে বিশ্বব্রহ্মাণ্ডও বড় নয়। মুহূর্তকাল মৌন থেকে বিমলা আবার বলল, কি জানি কি তোমার নারী মর্যাদা আর কি তোমার স্বাধীন সত্তা।
আমি তো আমার সমস্তই তার পায়ে ডুবিয়ে দিয়েছি। সত্যি বলছি বউ, আমার তো এমনই দশা হয়েছে, নিজের ইচ্ছে বলেও যেন আর কিছু বাকি নেই, তার ইচ্ছেই। ছি ছি, চুপ করো চুপ করো। বিমলা চমকে চুপ করল। ইন্দু ঘৃণা ভরে বলতে লাগলো, আমার দেশের মেয়েরা কি মাটির পুতুল? প্রাণ নেই, আত্মা নেই কিচ্ছু? আচ্ছা জিজ্ঞাসা করি, এত করে কি পেয়েছ? আমার চেয়ে বেশি ভালোবাসা আদায় করতে পেরেছ কি? ঠাকুরজি, ভালোবাসা মাপবার যে যন্ত্র নেই, নইলে মেপে দেখাতে পারতুম। যাক সে কথা। কিন্তু কেন জানো? নিজেকে তোমাদের মতো নিচু করিনি বলে, তোমাদের এই কাঙাল বৃত্তি মাথায় তুলে নিইনি বলে। আমার ভারী দুঃখ হয় ঠাকুরজি, কেন তিনি এত শান্ত, এত নিরীহ, কিছুতেই একটা কথা বলেন না। নইলে দেখিয়ে দিতুম, তিনি যাকে গ্রাহ্য করেন না সেও মানুষ, সেও অগ্রাহ্য করতে জানে, সেও আত্মমর্যাদা হারিয়ে ভালোবাসা চায় না। ও আবার কি, মুখ ফিরিয়ে হাসছ যে? বিমলা জোর করে হাসি চেপে বলল, কই না। না কেন? এখনো তো তোমার ঠোঁটে হাসি লেগে রয়েছে। বিমলা হেসে ফেলে বলল, লেগে রয়েছে তোমার কথা শুনে। ও গো বউ, অনেক পেয়েছ বলেই এত কথা বেরুচ্ছে। ইন্দু ক্রুদ্ধ মুখে জিজ্ঞাসা করল, না পেলে বেরোতো না? ভুল, নিছক ভুল। ঠাকুরজি, সকলেই তোমার মতো নয়, সকলেই ভিক্ষা চেয়ে বেড়ায় না, আত্মগৌরব বোঝে, এমন নারীও সংসারে আছে। সেদিন ইন্দুমতি নরেন্দ্রকে বলল, শোনো, আর নেই, সংসার খরচে কিছু টাকা দিতে হবে যে। স্ত্রীর প্রার্থনায় নরেন্দ্র আশ্চর্য হল এবং বলল, এর মধ্যেই 200 টাকা ফুরিয়ে গেল। না গেলে কি মিথ্যে কথা বলছি, না লুকিয়ে রেখে চাইছি? নরেন্দ্রর চোখে মুখে একটা ভয়ের ছায়া পড়ল। কোথায় টাকা, কি করে সংগ্রহ করবে? সেই মুখের ভাব ইন্দু দেখল, কিন্তু ভুল করে দেখল। বলল, বিশ্বাস না হয় এখন থেকে একটা খাতা দিও, হিসাব লিখে রাখবো। কিংবা এক কাজ করো না, খরচের টাকা করি নিজের হাতেই রাখো, তাতে তোমারও ভয় থাকবে না, আমিও সংশয়ের লজ্জা থেকে রেহাই পাব। এই বলেই তীব্র দৃষ্টিতে চেয়ে দেখল তার মুখের গাঢ় ছায়া বেদনায় গাঢ়তর হয়েছে। নরেন্দ্র ধীরে ধীরে বলল, অবিশ্বাস করি না, কিন্তু কিন্তু কি? বিশ্বাসও হয় না, এই তো? আচ্ছা যাচ্ছি, যতটা পারি হিসাব লিখে আনি। কিশুকের ঘরকন্যাই হয়েছে আমার, বলে সক্রোধে ঘর ছেড়ে চলে গেল। কিন্তু তৎক্ষণাৎ ফিরে এসে বলল, কিন্তু কেন, কিসের জন্য হিসেব লিখতে যাব? আমি কি মিথ্যা কথা বলি? আমার মামাতো বোনের বিয়েতে কাপড় জামা লাগলো 50 টাকার ওপর। কমলার জামা দুটোর দাম 12 টাকা। সেদিন বায়োস্কোপে খরচা হলো 10-12 টাকা। খতিয়ে দেখো দেখি বাকি থাকে কত। তাতে এই 10-15 দিনের সংসার খরচাটা কি এমনই বেশি যে তোমার 2 চোখ কপালে উঠেছে? আমার দাদার সংসারে মাসে 700-800 টাকাতেও যে হয় না। সত্যি বলছি, এমন করলে আমি তো আর ঘরে টিকতে পারি নে। তার চেয়ে বরং স্পষ্ট বলো, দাদা মেদিনীপুরে বদলি হয়েছেন, আমি মেয়ে নিয়ে চলে যাই। আমিও জুড়াই, তুমিও বাঁচো। নরেন্দ্র অনেকক্ষণ ঘাড় হেঁট করে থেকে মুখ তুলে বলল, এই বেলায় তো আর হবে না, দেখি যদি ও বেলায় কিছু জোগাড় করতে পারি। তার মানে? যদি জোগাড় করতে না পারো তো উপোস করতে হবে নাকি? দেখো, কালই আমি মেদিনীপুর যাব, কিন্তু তুমি এক কাজ করো, এই দালালির ব্যবসা ছেড়ে দিয়ে দাদাকে ধরে একটা চাকরি জোগাড় করে নাও, তাতে বরঞ্চ ভবিষ্যৎও থাকবে ভালো। কিন্তু যা পারো না তাতে হাত দিয়ে নিজেও মাটি হও না, আমাকেও নষ্ট করো না। নরেন্দ্র জবাব দিল না। ইন্দু আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু সেই সময় বেয়ারাটা শম্ভুবাবুর আগমনের সংবাদ জানালো এবং পরক্ষণেই বাইরে জুতোর শব্দ শোনা গেল। ইন্দু পাশের দরজা দিয়ে পর্দার আড়ালে সরে দাঁড়াল। শম্ভুবাবু মহাজন, নরেন্দ্রর বাবা বিস্তর ঋণ করে স্বর্গীয় হয়েছেন।
ছেলের কাছে তাগাদা করতে শম্ভুবাবু প্রায় শুভাগমন করে থাকেন। আজও উপস্থিত হয়েছেন। তিনি মৃদুভাষী। আসন গ্রহণ করে ধীরে ধীরে এমন গুটি কয়েক কথা বললেন যা দ্বিতীয়বার শোনার পূর্বে অতি বড় নির্লজ্জ নিজের মাথাটা বিক্রি করে ফেলতে দ্বিধাবোধ করবে না। শম্ভুবাবু চলে গেলে ইন্দু আরেকবার সম্মুখে এসে দাঁড়াল। জিজ্ঞাসা করল, ইনি কে? শম্ভুবাবু। তারপরে? কিছু টাকা পাবেন তাই চাইতে এসেছিলেন। সে টের পেয়েছি, কিন্তু ধার করেছিলেন কেন? নরেন্দ্র এই প্রশ্নের জবাবটা একটু ঘুরিয়ে দিল। বলল, বাবা হঠাৎ মারা গেলেন তাই। ইন্দু অতিশয় রুক্ষ স্বরে বলল, তোমরা বাবা কি পৃথিবী শুদ্ধ লোকের কাছে দেনা করে গেছেন? এ শোধ করবে কে? তুমি? কি করে করবে শুনি? এতগুলো প্রশ্নের এক নিঃশ্বাসে জবাব দেওয়া যায় না। ইন্দু নিজেও সেই জন্য অপেক্ষা করে রইল না। তৎক্ষণাৎ বলল, বেশ তো, তোমার বাবা না হয় হঠাৎ মারা গেছেন, কিন্তু তুমি তো হঠাৎ করে বিয়ে করনি। বাবাকে এসব ব্যাপারে তোমার তো জানানো উচিত ছিল। আমাকেও গোপন করার কর্তব্য হয়নি। লোকের মুখে শুনি তুমি ভারী ধর্মভীরু লোক। বলি, এসব বুঝি তোমার ধর্মশাস্ত্রে লেখে না? বলে ঠিক যেন যুদ্ধ করে স্বামীর মুখের দিকে চেয়ে রইল। কিন্তু হায় রে, এতগুলো সুতীক্ষ্ণ বাণ যার ওপর এমন নিষ্ঠুরভাবে বর্ষিত হল, ভগবান তাকে কি নিরস্ত, কি নিরুপায় করে সংসারে পাঠিয়েছিলেন। কাউকে কোনো কারণে প্রতিঘাত করার সাধ্যটুকুও তার ছিল না। শুধু সাধ্য ছিল সহ্য করবার। আঘাতের সমস্ত বেদনাই তার নিজের মধ্যে পাক খেয়ে অতি অল্প সময়ের মধ্যেই স্তব্ধ হয়ে যেত। কিন্তু সেই স্বল্প সময়টুকুও আজ তার মিলল না। শম্ভুবাবুর আগে বলা কথার জ্বালা কণামাত্র শান্ত হবার আগেই ইন্দু তাতে এমন ভীষণ তীব্র জ্বালা সংযোগ করে দিল যে তার অসহ্য দহনে আজ সেও প্রত্যুত্তরে একটা কঠোর কথা বলতে উদ্যত হল, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। অক্ষমের নিষ্ফল আড়ম্বর মাথা তুলেই আবার ভেঙে পড়ল। শুধু ক্ষীণ স্বরে বলল, বাবার সম্বন্ধে তোমার কি এমন করে কথা বলা উচিত? না, উচিত নয়, কিন্তু আমার উচিত অনুচিতের কথা তোমাকে মীমাংসা করে দিতে তো বলিনি। কেন, তোমাদের সমস্ত ব্যাপার বাবাকে খুলে বলনি? আমি তো কিছুই গোপন করিনি ইন্দু। তাছাড়া তিনি বাবার বাল্যবন্ধু ছিলেন, নিজেই সমস্ত জানতেন। তাহলে বলো, সমস্ত জেনে শুনেই বাবা আমাকে জলে ফেলে দিয়েছেন? অসহ্য ব্যথায় ও বিস্ময়ে নরেন্দ্র স্তম্ভিত হয়ে চেয়ে থেকে মাথা নত করল। স্ত্রীর এই ক্রোধ যথার্থই সত্য কিংবা কলহে ছলনা মাত্র, হঠাৎ সে যেন ঠাহর করতে পারল না। এখানে গোড়ার কথা একটু বলা দরকার। একসময় বহুকাল উভয় পরিবার পাশাপাশি বাস করত। বিবাহটা সেই সময় স্থির হয়েছিল, কিন্তু হঠাৎ একসময় ইন্দুর বাবা নিজের মত পরিবর্তন করে মেয়েকে একটু অধিক বয়স পর্যন্ত অবিবাহিত রেখে লেখাপড়া শেখাবার মনস্থ করে বিবাহ সম্বন্ধও ভেঙে দেয়। কয়েক বছর পর ইন্দুর 18 বছর বয়সে আবার যখন বিয়ের কথা ওঠে, তখন কলকাতায় ফিরে এসে নরেন্দ্র শোনে তার পিতার মৃত্যু হয়েছে। সেই সময় তার সাংসারিক অবস্থা ইন্দুর বাবা মা যথেষ্টই পর্যালোচনা করেছিলেন, এমনকি তাদের মত পর্যন্ত ছিল না। কিন্তু শুধু বয়স্থা এবং শিক্ষিতা কন্যার প্রবল অনুরাগ উপেক্ষা করতে না পেরে অবশেষে তারা সম্মত হয়েছিলেন। এত কথা এত শীঘ্র ইন্দু যে ভুলেছে, কিংবা মিথ্যা মোহে অন্ধ হয়ে নিজেকে প্রতারিত করা নিদারুণ আত্মগ্লানি এখন এমন করে তাকে অহরহ জ্বালিয়ে তুলছে, কিছুই স্থির করতে না পেরে নরেন্দ্র স্তব্ধ নিরুত্তরে মাথা হেঁট করে রইল। সেই নির্বাক স্বামীর আনত মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ইন্দু আর কোনো কথা না বলে ঘর ছেড়ে চলে গেল। সে নিঃশব্দে গেল বটে,
এমন অনেক দিন গেছে। কিন্তু আজ হঠাৎ নরেন্দ্রর মনে হলো তার বুকের বড় বেদনা স্থানটা ইন্দু যেন ইচ্ছা করে জোর করে মারিয়ে দিয়ে বের হয়ে গেল। একবার ঈষৎ একটু ঘাড় তুলে স্ত্রীর নিষ্ঠুর পদক্ষেপে চেয়ে দেখল। যখন আর দেখা গেল না, তখন গভীর, অতি গভীর একটা নিঃশ্বাস ফেলে নির্জীবের মতো সেখানেই শুয়ে পড়ল। সহসা আজ প্রথম মনে উদয় হল সমস্ত মিথ্যা, সব ফাঁকি। এই সংসার, স্ত্রী, কন্যা, স্নেহ, প্রেম সমস্তই আজ তার কাছে মরুভূমির মরীচিকার মতো উবে গেল। এরপর কেটে গেছে অনেকগুলি দিন। দুপুরবেলা নরেন্দ্র নিজের ঘরে বসে আনমনা হয়ে বাইরের দিকে তাকিয়েছিল। ইন্দু চলে গেছে মেদিনীপুরে তার দাদার কাছে। কে রে বিমল, আয় বোন আয়, এই বলে শয্যার ওপর উঠে বসল। তার উভয় ওষ্ঠপ্রান্তে ব্যথার যে চিহ্নটুকু প্রকাশ পেল তা বিমলার দৃষ্টি এড়াল না। অনেকদিন দেখিনি দিদি, ভালো আছিস তো? বিমলার চোখ দুটো ছলছল করে উঠল। সে ধীরে ধীরে শয্যাপ্রান্তে আসে বলল, কেন দাদা, তোমার অসুখের কথা আমাকে এতদিন জানাওনি? অসুখ তেমন কিছুই ছিল না বোন, শুধু সেই বুকের ব্যথাটা একটু। বিমলা হাত দিয়ে এক ফোঁটা চোখের জল মুছে ফেলে বলল, একটু বই কি, উঠে বসতে পারো না? ডাক্তার কি বললে? ডাক্তার? ডাক্তার কি হবে রে, ও আপনিই সেরে যাবে। হ্যাঁ, ডাক্তার পর্যন্ত রাখাওনি? কদিন হলো? নরেন্দ্র একটু হেসে বলল, কদিন? এই তো সেদিন রে, দিন 7 হবে বোধ হয়। 7 দিন? তাহলে বউ সমস্তই দেখে গেছে? না না, দেখে যায়নি বোধ হয়। অসুখ আমার সে নিশ্চয়ই বুঝতে পারিনি। আমি তার যাবার দিন উঠে গিয়ে বাইরে বসেছিলুম। না না, হাজার হোক, তাই কি তোরা পারিস বোন? বউ তাহলে রাগ করে গেছে বলো? না, রাগ নয়, দুঃখ কষ্ট কত অভাব জানিস তো, ওদের এসব সহ্য করা অভ্যেস নেই। দেহটাও তার বড় খারাপ হয়েছে, নইলে অসুখ দেখলে কি তোরা রাগ করে থাকতে পারিস? বিমলা অশ্রু চেপে কঠিন স্বরে বলল, পারি বই কি দাদা, আমাদের অসাধ্য কিচ্ছু নেই। না হলে তোমার বিছানায় না শোয়া পর্যন্ত আমাদের চোখে পড়ে না। ভোলা, পালকি এলো রে? আনতে পাঠিয়েছি মা। এরই মধ্যে যাবি দিদি? এখনো তো সন্ধে হয়নি, আর একটু বস না। না দাদা, সন্ধে হলে হিম লাগবে। ভোলা, পালকি একবার ভেতরে আনিস। ভিতরে কেন রে বিমল? ভিতরেই তো ভালো দাদা, এই ব্যথা নিয়ে তোমায় বাইরে গিয়ে উঠতে কষ্ট হবে। আমাকে নিয়ে যাবি? এই পাগল দেখ, কি হয়েছে যে এত কাণ্ড করতে হবে? এ তো আমার প্রায়ই হয়, প্রায়ই সেরে যায়। তাই যাক দাদা, কিন্তু ভাই তো আমার আর নেই যে তোমাকে হারালে আর একটা পাবো। ওই যে পালকি, এই র্যাপারখানা বেশ করে গায়ে জড়িয়ে নাও। বলা একটু এগিয়ে আনতে বল না। না দাদা, এই সময় তোমাকে চোখে চোখে না রাখতে পারলে আমার তিলার্ধ স্বস্তি থাকবে না। কিন্তু নিয়ে যেতে চাইবি বুঝলে, আমি খবরই দিতাম না। বিমলা মুখ পানে চেয়ে থেকে বলল, তোমাদের বোঝা তোমাদেরই থাক দাদা, আমাকে আর শুনিও না। আচ্ছা, কি করে মুখে আনলে বলো তো? এই অবস্থায় তোমাকে একলা ফেলে রেখে যেতে পারি? সত্যি কথা বলো। নরেন্দ্র একটা নিঃশ্বাস ফেলে বলল, তবে চল যাই। দাদা? কি রে? আজ রাত্রেই বউকে একটা টেলিগ্রাম করে দিই, কাল সকালেই চলে আসুক। নরেন্দ্র ব্যস্ত হয়ে বলল, না না, সে দরকার নেই। কেন নেই?
মেদিনীপুর তো বেশি দূর নয়, একবার আসুক, নয় আবার চলে যাবে। না রে বিমল, না, সত্যিই তার দেহটা ভালো নেই, দুদিন জুড়াক। একটুখানি থেমে বলল, বিমল, আমি তোর কাছে থেকে ভালো না হতে পারি তো আর কিছুতেই পারবো না। হ্যাঁ রে, আমি যাচ্ছি। গগনবাবু শুনেছেন? তিনি তো এখন অফিস থেকেই ফেরেননি। তবে তবে আবার কি? তোমার ভয় নেই দাদা, তার বেশ বড় বড় দুটো চোখ আছে, আমরা গেলেই দেখতে পাবেন। নরেন্দ্র বিছানায় শুয়ে পড়ে বলল, বিমল, আমার যাওয়া তো হতে পারে না। বিমল অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? গগনবাবুর অমতে। অমন করলে মাথা খুঁড়ে মরবো দাদা। একটা বাড়ির মধ্যে কি ভিন্ন ভিন্ন মত থাকে যে আমাকে অপমান করছো? অপমান করছি? ঠিক জানিস বিমল, ভিন্ন মত থাকে না। বিমলা আবশ্যক বস্ত্র গুছিয়ে নিচ্ছিল, সলজ্জে মাথা নেড়ে বলল, না। দাদা, আজ ব্যথাটা ততটা টের পারছো না? না, একেবারেই না। এই 8 দিন তোদের কি কষ্টই না দিলুম। এখন বিদায় কর দিদি। করব কার কাছে? আচ্ছা দাদা, এই 16-17 দিনের মধ্যে বউ একখানা চিঠি পর্যন্ত দিলে না? না দিয়েছেন বই কি, পৌঁছান সংবাদ দিয়েছিলেন, কালও একখানা পেয়েছি, বরং আমি জবাব দিতে পারিনি ভাই। বিমলা মুখ ভার করে নিঃশব্দে চেয়ে রইল। নরেন্দ্র লজ্জায় কুণ্ঠিত হয়ে বলতে লাগল, সেখানে গিয়ে পর্যন্ত সে ভালো নেই, সর্দি কাশি, পরশু একটু জ্বরের মতো হয়েছিল, তবু তার উপরেই চিঠি লিখছেন। আজ তাই বুঝি সেখানে টাকা পাঠিয়ে দিলে? নরেন্দ্র অধিকতর লজ্জিত হয়ে পড়ল। বলল, কিছুই তো তার হাতে ছিল না। বাড়ির পাশে একটা মেলা বসেছে, লিখেছেন সেটা শেষ হয়ে গেলেই ফিরতে পারবেন। তোমাকে বুঝি চিঠিপত্র কিছু লিখতে পারেননি? পেয়েছেন বই কি, কাল আমিও একখানা 4 পাতা জোড়া চিঠি পেয়েছি। পেয়েছিস? পাবি বই কি, তার জবাবটা। তোমার ভয় নেই দাদা, তোমার অসুখের কথা লিখব না, আমার নষ্ট করার মতো অত সময় নেই। এই কথা বলেই বিমলা ঘর ছেড়ে চলে গেল। সন্ধ্যার প্রাক্কালে খোলা জানলার ভেতর দিয়ে লাল আকাশের দিকে চেয়ে নরেন্দ্র স্তব্ধ হয়ে বসেছিল। বিমলা ঘরে ঢুকে বলল, চুপ করে কি ভাবছ দাদা? নরেন্দ্র মুখ ফিরিয়ে নিয়ে বলল, কিছুই ভাবি না বোন, মনে মনে তোকে আশীর্বাদ করছিলুম, যেন এমনি সুখেই তোর চিরদিন কাটে। বিমলা কাছে এসে তার পায়ের ধুলো মাথায় নিয়ে একটা চৌকির ওপর বসল। আচ্ছা, দুপুরবেলা তো রাগ করে চলে গেলি কেন বলতো? আমি অন্যায় সইতে পারি নে। কেন, তুমি অত কি বল? ইন্দুর দিক দিয়ে একবার চেয়ে দেখ দেখি। আমি তো তাকে সুখে রাখতে পারিনি। সুখে রাখতে পারার ক্ষমতা চাই দাদা। সে যা পেয়েছে এত কজন পায়, কিন্তু সৌভাগ্যকে মাথায় তুলে নিতে হয়, নইলে। কথাটা শেষ করার আগেই বিমলার লজ্জায় মাথা হেঁট করল। নরেন্দ্র নীরবে স্নিগ্ধ সস্নেহ দৃষ্টিতে তার বোনটার সর্বাঙ্গ অভিষিক্ত করে দিয়ে কিছুক্ষণ পর বলল, বিমল, লজ্জা করিস না দিদি, সত্যি বলতো, তুই কখনো ঝগড়া করিস না? উনি বলেছেন বুঝি? তা তো বলবেনি। নরেন্দ্র মৃদু হেসে বলল, না, গগনবাবু কিছু বলেননি, আমি তোকে জিজ্ঞাসা করছি। বিমলার লজ্জায় মুখ লাল করে বলল, তোমাদের সঙ্গে ঝগড়া করে কি পারবে বলো? শেষে হাতে পায়ে ধরে। কে ওখানে, কে দাঁড়িয়ে? আমি গগনবাবু। থামলে কেন, বলে যাও। ঝগড়া করে কার হাতে পায়ে কাকে পড়তে হয় কতটা শেষ করে ফেলো। যাও, যে সাধু পুরুষ লুকিয়ে শোনে তার কথা আমি জবাব দিইনি। এই বলে বিমলা কৃত্রিম ক্রোধের আড়ালে হাসি চেপে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। নরেন্দ্র সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে মোটা তাকিয়ায় হেলান দিয়ে বসল।
গগনবাবু বললেন, এ বেলায় কেমন আছো হে? ভালো হয়ে গেছি, এবার বিদায় দাও ভাই। বিদায় দাও? ব্যস্ত হইও না হে, দুদিন থাকো। তোমার এই বোনটির আশ্রয়ে যে যটা দিন বাস করতে পায় তার তত বৎসর পরমায়ু বৃদ্ধি হয়, সে খবর জানো? জানি না বটে, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করি। গগনবাবু দুই চোখ বিস্ফারিত করে বললেন, বিশ্বাস করি কি হে, এ যে প্রমাণ করা কথা। বাস্তবিক নরেনবাবু, এমন রত্ন সংসারেও পাওয়া যায়। ভাগ্য ভাগ্য ভাগ্যং ফলতি, কি হে কথাটা? নইলে আমার মতো হতভাগা যে বস্তু পায়, এ তো স্বপ্নের অগোচর। বউ ঠাকরুন, না হে না, থেকে যাও দুদিন। এমন সংসার ছেড়ে স্বর্গে গিয়েও আরাম পাবে না, তা বলে দিচ্ছি ভাই। বিমলা বহু দূরে ছিল না, ঠিক পর্দার আড়ালেই কান পেতেছিল। চোখ মুছে উঁকি মেরে সেই প্রায় অন্ধকারে স্পষ্ট দেখতে পেল তার স্বামীর কথাগুলো শুনে নরেনদাদার মুখ একবার জ্বলে উঠেই হঠাৎ যেন ছাই হয়ে গেল। দিন 15 পরে দুপুরের গাড়িতে ইন্দু মেয়েকে নিয়ে মেদিনীপুর হতে ফিরে আসলো। স্ত্রী ও কন্যাকে সুস্থ সবল দেখে নরেন্দ্র শীর্ণ পাণ্ডুর মুখ মুহূর্তে উদ্ভাসিত হয়ে উঠল। সাগ্রহে ঘুমন্ত মেয়েকে বুকে টেনে নিয়ে প্রশ্ন করল, কেমন আছো ইন্দু? বেশ আছি। কেন? তোমার জ্বরের মতো হয়েছিল শুনে ভারী ভাবনা হয়েছিল, সেরে গেছে? না হলে ডাক্তার ডাকবে নাকি? নরেন্দ্রর হাসি মুখ মলিন হল। বলল, না, তাই জিজ্ঞাসা করছি। কি হবে করে? এদিকে তো 85 টাকা পাঠিয়ে চিঠির ওপর চিঠি যাচ্ছিল, কেমন আছো কেমন আছো, সাবধানে থেকো সাবধানে থেকো। আমি কি কচি খুকি নাকি? 85 টাকা দাদা আমাকে দিতে পারতেন না? ও টাকা পাঠিয়ে সকলের কাছে আমার মাথা হেঁট করে দেওয়া দরকার কি ছিল? সেদিন বাড়িতে যেন একটা হাসির রোল পড়ে গেল। নরেন্দ্র ম্লান মুখ আরও ম্লান করে অস্ফুটভাবে বলল, জোগাড় করতে পারলাম না। না পাঠিয়ে তাই লিখে দিলে না কেন? উহ, আবার সেই নিত্য নেই নেই, দাও দাও, বেশ ছিলুম এতদিন। বাস্তবিক বড়লোকের মেয়ে গরিবের ঘরে পড়ার মতো মহাপাপ আর সংসারে নেই। এই বলেই সেই পরম সত্যে স্বামীর হৃদয় পূর্ণ করে দিয়ে ইন্দু অন্যত্র চলে গেল। 1 মাস পরে স্বামী স্ত্রীর এই প্রথম সাক্ষাৎ। বাইরে এসে ইন্দু ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করে নিজের শোবার ঘরে ঢুকে ভারী আশ্চর্য হয়ে দেখল, বাড়ির অন্যান্য স্থানের মতো এখানেও সমস্ত বস্তু রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। জিজ্ঞাসা করল, এত ঝাড়া মোছা কেন হচ্ছে রে? নতুন ঝি বলল, আপনি আসবেন বলে। আমি আসবো বলে? হ্যাঁ মা, বাবু তো তাই বলে দিলেন। আপনি ময়লা কিছু দেখতে পারেন না আজ 3 দিন থেকে, তাই। ইন্দু অন্তরের মধ্যে একটা বড় রকমের গর্ব অনুভব করল, কিন্তু সহজভাবে বলল, ময়লা আবার কে দেখতে পারে? তবু ভালো যে। হ্যাঁ মা, লোক লাগিয়ে ওপর নিচ সমস্ত সাফ করা হয়েছে। জি, রামটহলটাকে একবার ডেকে দাও তো, বাজার থেকে কিছু ফলমূল কিনে আনুক। ফলটল তো আছে সব মা, বাবু আজ সকালে নিজে বাজারে গিয়ে সমস্ত খুঁটিয়ে কিনে এনেছেন। ডাব আছে? আঙুর আছে বই কি, এখনই নিয়ে আসছি বলে দাসী চলে গেল। ইন্দুর মুখের ওপর থেকে বিরক্তির মেঘখানা সম্পূর্ণ উড়ে গেল। বরং কিছুক্ষণ আগে স্বামীর মলিন মুখখানা বুকের মধ্যে কোথায় যেন একটু খচখচ করতে লাগল। বিশ্রাম করে 2 ঘণ্টা পরে সে প্রসন্ন মুখে স্বামীর বসবার ঘরে ঢুকে দেখল নরেন্দ্র চশমা খুলে খুব ঝুঁকে বসে কি লিখছে। বলল, অত মন দিয়ে কি লেখা হচ্ছে? কবিতা?
নরেন্দ্র মুখ তুলে বলল, না। কি তবে? ও কিছু না বলে সে লেখাগুলো চাপা দিয়ে রাখল। ইন্দুর প্রসন্ন মুখ মেঘাবৃত হয়ে উঠল। বলল, তাহলে কিছু নার ওপর অত ঝুঁকে না পড়ে বরং যাতে দুঃখ কষ্ট ঘোঁচে এমন কিছুতে মন দাও। শুনলাম দাদার হাতে নাকি গোটা কতক চাকরি খালি আছে। এই বলেই ভালো করে স্বামীর মুখের দিকে চেয়ে রইল। সে নিশ্চয় জানত এই চাকরি করার কথাটা তাকে চিরদিন আঘাত করে। আজ কিন্তু আশ্চর্য হয়ে দেখল আঘাতের কোনো বেদনাই তার মুখে প্রকাশ পেল না। নরেন্দ্র শান্তভাবে বলল, চাকরি করার লোকও সেখানে আছে। এই সম্পূর্ণ অপ্রত্যাশিত উত্তরে ইন্দুর ক্রোধে জ্বলে উঠল। কিছুক্ষণ অবাক হয়ে থেকে বলল, তা জানি, কিন্তু সেখানে আছে, এখানে নেই নাকি? আজকাল ভালো কথা বললে যে তোমার মন্দ হয় দেখছি। ঘরের কোণে ঘাড় গুজে বসে কবিতা লিখতে তোমার লজ্জা করে না? বলে সে চোখ মুখ রাঙা করে ঘর ছেড়ে চলে গেল। এই দ্বিতীয় সাক্ষাৎ। এই যে বউ, কখন এলে? পরশু দুপুরবেলা। তাই এত তাড়াতাড়ি আজ সন্ধ্যেবেলার দিকে দেখা দিতে এসেছ? না ভাই বউ, টানটা একটু কম করো। ইন্দু ঘাড় নেড়ে বলল, চিঠি লিখে জবাব পর্যন্ত পাই না, আমি একা আর কত টানবো ঠাকুরজি? বিমলা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, জবাব পাওনি? সে তো না পাওয়াই, 4 পাতার জবাব 4 ছত্র তো। বিমলা অপ্রতিভ হয়ে বলল, তখন এতটুকু সময় ছিল না ভাই। এ ঘরে দাদা যদি একটুবার সারলেন, ওদিকে আমার নতুন ভাড়াটে যায়। ইন্দু কথাটার এক বর্ণও বুঝল না, হাঁ করে চেয়ে রইল। বিমলা সেদিকে মনোযোগ না দিয়েই বলতে লাগল, সেই মঙ্গলবারটা আমার চিরকাল মনে থাকবে। 7 দিনের দিন খবর পেয়ে দাদাকে নিয়ে এলুম। তার 2 দিন পরে দাদার বুকের ব্যথার যেমন বাড়াবাড়ি, অম্বিকাবাবুর অসুখটাও তেমনি বেড়ে উঠল। তোমাকে কি বলবো বউ, সেঁক দিতে দিতে আর ফোমেন্ট করতে করতে বাড়ি শুধু লোকের হাতে চামড়া উঠে গেল। সারা দিন রাত কারুর নাওয়া খাওয়া পর্যন্ত হলো না। হ্যাঁ, সতী সাধ্যি বলি ওই অম্বিকাবাবুর স্ত্রীকে। ছেলে মানুষ বউ, কিন্তু কি যত্ন, কি স্বামী সেবা। তার পুণ্যেই এ যাত্রা তিনি রোগকে পেয়ে গেলেন, নইলে ডাক্তার বদ্যির সাধ্যি ছিল না। অম্বিকাবাবুকে কি জানি, ঘাটালের কাছে কোথাও বাড়ি। চিকিৎসার জন্য আমাদের এখানে এসে ওই পাশের বাড়িটা ভাড়া নিয়েছেন। লোকজন নেই, পয়সা কড়িও নেই, শুধু বউটি। কিন্তু মাঝখানেই প্রশ্ন করল, তোমাদের দাদার বুঝি খুব বেড়েছিল? বিমলা ওষ্ঠাধর কুঞ্চিত করে বলল, সে রাতে আমার তো সত্যিই ভয় হয়েছিল। ওই তাকের ওপর ওষুধের খালি শিশিগুলো চেয়ে দেখো না, 3 জন ডাক্তার। আর আচ্ছা বউ, দাদা বুঝি এসব কথা তোমাকে চিঠিতে লেখেননি? ইন্দু অন্যমনস্কের মতো বলল, না। বিমলা জিজ্ঞাসা করল, এখানে এসে বুঝি শুনলে? ইন্দু তেমনভাবেই জবাব দিল, হ্যাঁ। বিমলা বলতে লাগলো, আমি তো তোমাকে প্রথম দিনেই টেলিগ্রাম করতে চেয়েছিলুম। মাত্র 2-3 ঘন্টার পথ স্বচ্ছন্দে আসতে পারতে, কিন্তু দাদা কিছুতেই দিলেন না। হেসে বলল, কি যে তুমি তাকে করেছ তা তুমিই জানো বউ। পাছে অসুস্থ শরীরে তুমি ব্যস্ত হও, এই ভয় কোনো মতেই খবর দিতে চাইলেন না। যাক, ঈশ্বরের ইচ্ছায় ভালো হয়ে গেছেন, নইলে তার কি হতো ঠাকুরজি? অসুখ সারাতেও আমাকে দরকার হয়নি, আর না সারলেও আমাকে দরকার হতো না। বলে ইন্দু উঠে গিয়ে ওষুধের শূন্য এবং অর্ধশূন্য শিশিগুলো নেড়ে চেড়ে লেবেলের লেখাগুলো পড়ে দেখতে লাগলো। কিন্তু এ কি হলো? কখনো যা হয় নাই, আজ অকস্মাৎ তার 2 চোখ অশ্রুতে ঝাপসা হয়ে গেল। কেন? সে কি কেউ নয়?
যে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, অথচ তাকে জানানো পর্যন্ত হলো না। সে নিজের এমন কি পীড়ার কথা লিখেছিল যাতে সংবাদ দেওয়াটাও কেউ উচিত মনে করল না? তিনি তো ভালো হয়ে কতগুলো চিঠি লিখলেন, শুধু নিজের কথাটাই বলতে ভুললেন। বেশ, এখানে এসেও তো 3 দিন হয়ে গেল, তবুও কি মনে পড়ল না? ইন্দুর তীব্র অভিমানের সুর বিমলা টের পেয়েছিল। ফিরে এসে বলল, শিশি বোতল নাড়াচাড়া করে কি হবে বউ? ওরা কখনো মিথ্যা সাক্ষী দেবে না, তা যতই জেরা করো না। এসো, তোমার চা দেওয়া হয়েছে, চলো। বলে ইন্দু অলক্ষ্যে চোখের জল ফেলে তার কাছে এসে দাঁড়ালো। চা খাওয়া শেষ হলো। বিমলা কি জানি ইচ্ছে করে আঘাত দিল কিনা, বলল, সে এক হাসির কথা বউ, এক বাড়িতে 2 রোগী, কিন্তু দুজনের কি আশ্চর্য ভিন্ন ব্যবস্থা। দাদা মরমর হয়েও তোমাকে খবর দিতে দিলেন না, পাছে ব্যস্ত হও, পাছে তোমার শরীর খারাপ হয়। আর অম্বিকাবাবু এক দণ্ড ওর স্ত্রীর সম্মুখ থেকে নড়তে দিলেন না, তার ভয় সে চোখের সম্মুখ থেকে গেলেই তার প্রাণটা বেরিয়ে যাবে। এমনকি সে ছাড়া কারুর হাতে বিশ্বাস না করে ওষুধও খেতেন না। এমন কখনো শুনেছ বলো? আমাদের একে তোমরা সবাই তামাশা করো, কিন্তু অম্বিকাবাবুরা সকলকে ডিঙিয়ে গেছেন। খেটে খেটে এই মেয়েটির ঠিক মরার মতো আকৃতি হয়েছে। ইন্দু হুঁ বলে উঠে দাঁড়ালো। বলল, আর একদিন এসে তোমার সতীসাধ্যী বউটির সাথে আলাপ করে যাব। আজ গাড়ি এসেছে, চললুম। কাল তাহলে একবার এসো, আলাপ করে বাস্তবিক সুখী হবে। দেখা যাবে, যদি কিছু শিখতে পারি। বলে ইন্দু মুখ ভার করে গাড়িতে গিয়ে উঠল। অম্বিকাবাবুর পাগলামি তার মনের মধ্যে আজ সমস্ত পথটা তার স্বামীর গভীর মঙ্গলেচ্ছার গায়ে ধুলো ছিটিয়ে লজ্জা দিতে দিতে চলল। দিন 2 পরে কথায় কথায় ইন্দু অত্যন্ত বিরক্ত হয়ে বলল, যদি সত্যি কথা শুনলে রাগ না করো তাহলে বলি ঠাকুরজি, বিয়ে করা তোমার দাদারও উচিত হয়নি, এই অম্বিকাবাবুরও উচিত হয়নি। বিমলা জিজ্ঞাসা করল, কেন? কারণ প্রতিপালন করবার ক্ষমতা না থাকলে এটা মহাপাপ। উত্তর শুনে বিমলা মর্মাহত হল। ইন্দুকে সে ভালোবাসত। খানিক পরে বলল, অম্বিকাবাবুর অন্যায় হয়ে থাকতে পারে, কিন্তু তাই বলে তার স্ত্রী নিজের কর্তব্য করবে না? তাকে তো মরণ পর্যন্ত স্বামী সেবা করতে হবে। কেন হবে? তিনি অন্যায় করবেন, যাতে অধিকার নেই তাই করবেন, তার ফল ভোগ করব আমরা? তুমি ইংরেজি পড়নি আর 5টা সভ্য সমাজের খবর রাখো না, নইলে বুঝিয়ে দিতে পারতুম কর্তব্য শুধু একদিকে থাকে না, হয় 2 দিকে থাকবে, না হয় থাকবে না। পুরুষেরা একথা আমাদের বুঝতে দেয় না বলেই আমরা অম্বিকাবাবুর স্ত্রীর মতো মৃত্যুপণ করে সেবা করি। বিমলা মুহূর্তকাল চেয়ে রইল। বলল, না হলে করতাম না? বউ, সেবা করাটা কি স্ত্রীর বড় দুঃখের কাজ বলে মনে করো? অম্বিকাবাবুর স্ত্রী বাইরের ক্লেশটাই দেখতে পাও, তার ভিতরের আনন্দটা জানতেও পাও কি? আমি জানতেও চাইনি। স্বামীর ভালোবাসাটাও বোধ করি জানতে চাও না? না ঠাকুরজি, অরুচি হয়ে গেছে, বরং ওটা কম করে নিজের কর্তব্যটা করলে হাঁপ ছেড়ে বাঁচি। বিমলা দাঁড়িয়েছিল, নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বসে পড়ল। ঠিক, এই কথাটা আগেও একবার বলেছ, কিন্তু তখনও বুঝতে পারিনি, এখনও বুঝতে পারলুম না। আমার দাদা তার কর্তব্য করেন না কি সেটা তুমিই জানো। অনেক বই পড়েছ, অনেক দেশের খবর জানো, তোমার সঙ্গে তর্ক করা সাজে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, স্বামী ন্যায় অন্যায় যাই করুন, তার ভালোবাসা অগ্রাহ্য করা স্পর্ধা কোনো দেশের স্ত্রীরই নেই। আমার তো মনে হয় ও জিনিস হারানোর চেয়ে মরণ ভালো। তারপরেও বেঁচে থাকা শুধুই বিড়ম্বনা। আমি তা মানি নে। মানো নিশ্চয়ই, বলে বিমলা হেসে ফেলল।
তার হঠাৎ মনে হলো এই সমস্তই পরিহাস। সত্যিই তো, পরিহাস ভিন্ন নারীর মুখে এটার কি হতে পারে? বলল, কিন্তু তাও বলি বউ, আমার কাছে যা মুখে আসে বলছো, কিন্তু দাদার সামনে এসব নিয়ে বেশি চালাকি করো না। কেননা পুরুষ মানুষ যতই বুদ্ধিমান হন, অনেক সময় তামাশা কি না ধরতে পারে না। সে তার কাজ, আমি তা নিয়ে দুর্ভাবনা করি নে। কিন্তু আমি যে না ভেবে থাকতে পারি নে বউ। কিন্তু জোর করে হেসে প্রশ্ন করল, কেন বলো তো? বিমলা একটুখানি ভেবে বলল, রাগ করো না বউ, কিন্তু সেই অসুখের সময় আমার সত্যিই মনে হয়েছিল দাদা যে তোমাকে পাওয়ার জন্য একসময় পাগল হয়ে উঠেছিলেন, সেই যে কি বলে, পায়ে কাঁটা ফুটলে বুক পেতে দেওয়া, কিন্তু সে ভাব আর বুঝি নেই। হঠাৎ ইন্দুর সমস্ত মুখের ওপর কি যেন কালি লেপে দিল। তারপর সে জোর করে শুকনো হাসি টেনে বলল, তোমাকে সহস্র ধন্যবাদ ঠাকুরজি। তোমার দাদাকে বলো আমি ভ্রুক্ষেপও করি না। আর তুমিও ভালো করে বোঝো, আমার নিজের ভালো মন্দ আমি নিজেই সামলাতে জানি, তা নিয়ে পরের মাথা গরম করাটা আবশ্যক মনে করি না। বাড়ি ফিরে সে ইন্দু স্বামীর ঘরে ঢুকে প্রশ্ন করল, আমি মেদিনীপুর গেলে তোমার ব্যায়াম হয়েছিল? নরেন্দ্র খাতা থেকে মুখ তুলে ধীরে ধীরে বলল, না ব্যায়ামও নয়, সেই ব্যথাটা। খরচ বাঁচানোর জন্য ঠাকুরজির ওখানে গিয়ে পড়েছিলে? স্ত্রীর এই অত্যন্ত কটু ইঙ্গিতে নরেন্দ্র খাতাটার ওপর আবার ঝুঁকে পড়ে কয়েক মুহূর্ত মৌন থেকে মৃদু কণ্ঠে বলল, বিমল এসে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি শুনতে পেলে বলে দিতুম অক্ষমদের জন্য হাসপাতাল সৃষ্টি হয়েছে, পরের ঘাড়ে না চড়ে সেখানেই যাওয়া উচিত। নরেন্দ্র আর মুখ তুলল না, একটা কথাও বলল না। ইন্দু টান মেরে পর্দাটা সরিয়ে দিয়ে বাইর হয়ে গেল। ধাক্কা লেগে একটা ক্ষুদ্র টিপাই ফুলদানি সমেত উল্টে পড়ল। সে ফিরে চাইলেও না। মিনিট 5 পরে ঠিক তেমনি সজোরে পর্দা সরিয়ে আবার এসে বলল, ঠাকুরজি খবর দিতে চেয়েছিলেন, তুমি মানা করেছিলে কি জন্য? ভেবেছিলে বুঝি আমি এসে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে দেব? নরেন্দ্র মুখ না তুলেই বলল, না তা ভাবিনি, তোমারও তো শরীর ভালো ছিল না। ভালোই ছিল, যদিও খবর পেলেও আমি আসতাম না সেই নিশ্চিত, কিন্তু আমি সেখানে যে রোগে মরে যাচ্ছিলাম এ কথা তো তোমাকে চিঠিতে লিখিনি। অনর্থক কতকগুলো মিথ্যে কথা বলে ঠাকুরজিকে নিষেধ করার কারণ ছিল না। এই বলে সে যেমন করে এসেছিল তেমনি করে চলে গেল। নরেন্দ্র ঠিক আগের মতোই খাতার দিকেই ঝুঁকে রইল, কিন্তু তার সমস্ত লেখা লেপে মুছে চোখের সম্মুখে একাকার হয়ে গেল। ইন্দু পর্দার অন্তরাল থেকে বের হয়ে ডাক্তারকে বলল, আপনি গগনবাবুর বাড়িতে আমার স্বামীর চিকিৎসা করেছিলেন? বুড়ো ডাক্তার চোখ তুলে ইন্দুর উদ্বেগ মলিন মুখখানির দিকে চেয়ে ঘাড় নেড়ে সায় দিলেন। ইন্দু বলল, কিন্তু তিনি তো সম্পূর্ণ আরোগ্য হয়েছেন বলে আমার মনে হয় না। এই আপনার ফির টাকা, আজ একবার ওবেলা যদি দয়া করে বন্ধুভাবে এসে তাকে দেখে যান, বড় উপকার হয়। ডাক্তার কিছু বিস্মিত হলেন। ইন্দু বুঝিয়ে বললেন, ওর স্বভাব চিকিৎসা করতে চান না, ওষুধের প্রেসক্রিপশনটা আমাকে লুকিয়ে দেবেন, তাকে একটু বুঝিয়ে বলবেন। ডাক্তার সম্মত হয়ে বিদায় নিলেন। রামটহল এসে খবর দিল, মাজি বল্লভ শেখরা এসেছে, এদিকে ডেকে আন। ও বল্লভ, একটু কাজের জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিলুম। তুমি আমাদের বিশ্বাসী লোক, এই চুড়ি গকাছা বিক্রি করে দিতে হবে। বড় পুরনো ধরনের চুড়ি বাপু, আর পরা যায় না। এ দামে নতুন একজোড়া কিনবো মনে করছি। বেশ তো মা, বিক্রি করে দেব। নিক্তি এনেছ তো? ওজন করে দেখো দেখি কত আছে। দামটা কিন্তু বাপু আমাকে কালই দিতে হবে, আমার দেরি হলে চলবে না। তাই দেব। বল্লভ চুড়ি হাতে করে বলল, এই যে একবার টাটকা জিনিস মা, বেচলেই তো কিছু লোকসান হবে। তা হোক বল্লভ,
এই গড়নটা আমার মনে ধরে না, আর এ সম্বন্ধে বাবুকে কোনো কথা বলো না। বাবুদের লুকিয়ে অলংকার কেনাবেচার ইতিহাস বল্লভের অজানা ছিল না। সে একটু হেসে চুড়ি নিয়ে চলে গেল। ডাক্তারবাবু, 5-7 শিশি ওষুধ খেলেন, কিন্তু বুকের ব্যথাটা তো গেল না। গেল না? কই, তিনি তো কিছু বললেন না। জানেন তো ওর ওই স্বভাব, কিন্তু আমি নিশ্চয়ই জানি একটু ব্যথা লেগেই আছে। তাছাড়া শরীর তো সারছে না। ডাক্তার চিন্তা করে বললেন, দেখুন, আমারও সন্দেহ হয়, শুধু ওষুধে কি হবে, একবার জল হাওয়া পরিবর্তন করা আবশ্যক। তাই তাকে কেন বললেন না? বলেছিলাম একদিন, কিন্তু তিনি প্রয়োজন মনে করেন না। ইন্দু রেগে বলেই ফেলল, তিনি মনে না করলেই হবে? আপনি ডাক্তার, আপনি যা বলবেন তাই তো হওয়া চাই। বৃদ্ধ চিকিৎসক একটু হাসলেন। ইন্দু নিজের উত্তেজনায় লজ্জিত হয়ে বলল, দেখুন, আমি বড় ব্যাকুল হয়ে পড়েছি, আপনি ওকে খুব ভয় দেখিয়ে দিন। ডাক্তার মাথা নেড়ে ধীরে ধীরে বললেন, এ সকল রোগে ভয় তো আছেই। ইন্দুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, সত্যি ভয় আছে? তার মুখের দিকে চেয়ে ডাক্তার সহসা জবাব দিতে পারল না। ইন্দুর চোখে জল এসে পড়ল। বলল, আমি আপনার মেয়ের মতো ডাক্তারবাবু, আমাকে লুকাবেন না। কি হয়েছে খুলে বলুন। ঠিক কি হয়েছে তা ডাক্তার নিজেও জানতেন না। তিনি নানা রকম করে যা বললেন তাতে ইন্দুর ভয় ঘুচল না। সে ঘরে ফিরে এসে কাঁদতে লাগল। বিকেলবেলা নরেন্দ্র হাতের কলমটা রেখে দিয়ে খোলা জানলার বাইরে তাকিয়েছিল। ইন্দু ঘরে ঢুকে অদূরেই একটা চৌকি টেনে নিয়ে বসল। নরেন্দ্র একবার মুখ ফিরিয়ে আবার সেই দিকেই চেয়ে রইল। কিছুদিন থেকেই ইন্দু টাকা চাইছে না। আজ সে যে কি জন্য এসে বসল তা নিশ্চয়ই অনুমান করে তার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগল। কিন্তু ইন্দু টাকা চাইল না। বলল, ডাক্তারবাবু বললেন, ব্যথাটা যখন ওষুধে যাচ্ছে না তখন হাওয়া বদলানো দরকার, একবার বেড়াতে যাও না। নরেন্দ্র বাস্তবিক চমকে উঠল। বহুদিন অজ্ঞাত বড় স্নেহের ধন যেন কোথায় লুকিয়ে তাকে ডাক দিল। ইন্দুর এই কণ্ঠস্বর সে তো ভুলেই গিয়েছিল। তাই মুখ ফিরিয়ে হতবুদ্ধির মতো চেয়ে কিছুক্ষণের জন্য কি যেন মনে মনে খুঁজে ফিরতে লাগল। ইন্দু বলল, কি বলো, তাহলে কালই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়া যাক। বেশি দূরে কাজ নেই, এই বদ্রীনাথের কাছে। আমরা দুজন, কমলা আর ঝি। রামটহল পুরনো বিশ্বাসী লোক, বাড়িতেই থাক। সেখানে একটা ছোট বাড়ি নিলেই হবে। তাহলে আজ থেকে গুছোতে আরম্ভ করি না কেন? কোনো প্রকার খরচের কথাতেই নরেন্দ্র ভয় পেত। এই একটা বড় রকমের ইঙ্গিতে তার মেজাজ একেবারে বিগড়িয়ে গেল। প্রশ্ন করল, এই ডাক্তারটিকে এখানে আসতে কে বলল? কিন্তু জবাব দেওয়ার আগেই সে আবার বলল, বিমলাকে বলো আমার পেছনে ডাক্তার লাগিয়ে উত্ত্যক্ত করার কোনো দরকার নেই, আমি ভালো আছি। বিমলা আড়ালে থেকে ডাক্তার পাঠিয়েছে? বিমলাই সব? ইন্দু অন্তরে আঘাত পেল, কিন্তু চাপা দিয়ে বলল, তুমি তো সত্যিই ভালো নেই, ব্যথাটা তো সারেনি। সেরেছে? তাহলেও শরীর সারেনি, বেশ দেখতে পাচ্ছি। একবার ঘুরে এলে আর যাই হোক, মন্দ তো কিছু হবে না। নরেন্দ্র ভেতরে বাইরে এমন জায়গায় উপস্থিত হয়েছিল যেখানে সহ্য করার সমস্ত ক্ষমতা নিঃশেষ হয়ে গিয়েছিল। তবু ধাক্কা সামলিয়ে বলল, আমার ঘুরে বেড়াবার সামর্থ্য নেই। কিন্তু জেদ করে বলল, সে হবে না, প্রাণটা তো বাঁচানো চাই। এই জেদটা ইন্দুর পক্ষে এতটাই নতুন যে নরেন্দ্র সম্পূর্ণ ভুল করল। তার নিশ্চয়ই মনে হলো তাকে কষ্ট দেবার এটা একটা অভিনব কৌশল মাত্র।
এতদিনে ধৈর্যের বাঁধন তার নিমেষে ছিন্ন হয়ে গেল। চেঁচিয়ে উঠে বলল, কে বলল প্রাণ বাঁচানো চাই? না, চাই না। তোমার পায়ে পড়ি ইন্দু, আমাকে রেহাই দাও, আমি নিঃশ্বাস ফেলে বাঁচি। স্বামীর কাছে কটু কথা শোনা ইন্দু কল্পনাও করতে পারত না। সে কেমন যেন জড়সড় হতবুদ্ধি হয়ে গেল। কিন্তু নরেন্দ্র জানতে পারল না। বলতে লাগলো, তুমি ঠিক জানো আমি কি সংকটের মধ্যে দিন কাটাচ্ছি। সমস্ত জেনে শুনেও আমাকে কেবল কষ্ট দেওয়ার জন্যই অহর্নিশি খোঁচাচ্ছ। কেন? কি করেছি তোমার? কি চাও তুমি? ইন্দু ভয়ে বিবর্ণ হয়ে চেয়ে রইল। একটা কথাও তার মুখ দিয়ে বের হলো না। চেঁচামেচি উত্তেজনা নরেন্দ্রের পক্ষে যে কিরূপ অস্বাভাবিক সেটা এইবার সে নিজেই টের পেল। কণ্ঠস্বর নত করে সে বলল, বেশ, স্বীকার করলুম আমার হাওয়া বদলানো আবশ্যক, কিন্তু কি করে যাব? কোথায় টাকা পাবো? সংসার খরচ জোগাতেই যে আমার প্রাণ বার হয়ে যাচ্ছে। ইন্দুর নিজের কোনো ধৈর্যের শিক্ষা নেই। মাথা নিচু করলে যে তার মাথা কাটা যেত, কিন্তু আজ সে ভয় পেয়েছিল। নম্র কণ্ঠে বলল, টাকা নেই বটে, কিন্তু অনেক টাকার গয়না তো আছে আমাদের কাছে। আছে, আমাদের নেই, তোমার আছে। তোমার বাবা দিয়েছেন তোমাকে, আমার তাতে এক বিন্দু অধিকার নেই। একথা আমার চেয়ে তুমি নিজেই ঢের বেশি জানো। বেশ, তা না নাও, আমি নগদ টাকা দিচ্ছি। কোথায় পেলে? সংসার খরচ থেকে বাঁচিয়েছ? এটা চুরি বিক্রির টাকা। ইন্দু সহজে মিথ্যা বলতে পারত না, তাতে তার বড় অপমান বোধ হতো। কিন্তু আজ সে মিথ্যা বলল। নরেন্দ্রের মুখের ভাব ভয়ানক কঠিন মনে হলো। ধীরে ধীরে বলল, তাহলে রেখে দাও, গয়না গড়িও। আমার বুকের অনেক রক্ত জল করে যা জমা হয়েছে তা এইভাবে নষ্ট হতে পারে না। ইন্দু, কখনো তোমাকে কটু কথা বলিনি, চিরদিনই শুনে আসছি। কিন্তু তুমি না সেদিন দম্ভ করে বলেছিলে কখনো মিথ্যা কথা বলো না? ছি! এরই মধ্যে কমলা এসে উপস্থিত। কমলা পর্দা ফাঁক করে ডাকল, মা, পিসিমা এসেছেন। কি হচ্ছে বউ? বলে কমলা ভিতরে এসে দাঁড়ালো। ইন্দু মেয়েকে এনে তার গলার হারটা দু হাতে সজোরে ছিঁড়ে ফেলে স্বামীর মুখের সামনে ছুঁড়ে ফেলে বলল, মিথ্যা বলতে আমিও জানতাম না, তোমার কাছেই শিখেছি। তবুও এখনো পেতলকে সোনা বলে চালাতে শিখিনি। যে স্ত্রীকে ঠকায়, নিজের মেয়েকে ঠকায়, তার আর কি বাকি থাকে? সে অপরকে মিথ্যাবাদী বলে কি করে? নরেন্দ্র ছিন্ন হারটা তুলে প্রশ্ন করল, কি করে জানলে পেতল? যাচাই করিয়েছ? তোমার বোনকে যাচাই করে দেখতে বলো। এই বলে সে দু চোখ লাল করে বিমলার দিকে চাইল। বিমলা দু পা পিছিয়ে গিয়ে বলল, ও কাজ আমার নয়। আমি এত ইতর নই যে দাদার দেওয়া গয়না স্যাকরা ডেকে যাচাই করে দেখব। নরেন্দ্র বলল, ইন্দু, তোমাকেও দু একখানা গয়না দিয়েছি, সে যাচাই করে দেখেছ? দেখিনি, কিন্তু এবার দেখতে হবে। দেখো, সেগুলো পেতল নয়। বোনের মুখের দিকে চেয়ে হারটা দেখিয়ে বলল, এটা সোনা নয় বোন, পেতলই বটে। যে দুঃখে বাপ হয়ে ওই একটি মেয়ের জন্মদিনে তাকে ঠকিয়েছি সে তুই বুঝবি। তবুও মেয়েকে ঠকাতে পেরেছি, কিন্তু নিজের স্ত্রীকে ঠকাতে সাহস করিনি। কথা শোনো বউ, একবার তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাওগে। কেন? কি দুঃখে? আমার মাথা কেটে ফেললেও আমি তা পারবো না ঠাকুরজি। কেন পারবে না? স্বামীর পায়ে হাত দিতে লজ্জা কি? বেশ তো, তোমার দোষ না হয় নেই, কিন্তু তাকে প্রসন্ন করা যে সকল কাজের বড়। না, আমার তা নয়। ভগবানের কাছে খাঁটি থাকাই আমার কাছে সকল কাজের বড়। যতক্ষণ সে অপরাধ না করছি ততক্ষণ আমার কিছুই ভয় করি নে। বিমল রেগে গিয়ে বলল, বউ, এসব পাকামি কথা আমিও জানি, তখন কোনো কিছুই কাজে আসবে না বলে দিচ্ছি। চোখ বুঝে বিপদ এড়ানো যায় না। দাদা সত্যি তোমার ওপর বিরক্ত হয়ে উঠেছেন। ইন্দু উদাসভাবে বলল, তার ইচ্ছে।
বিমলা মনে মনে অত্যন্ত জ্বলে উঠে বলল, সেই ইচ্ছেটা টের পাবে যেদিন সর্বনাশ হবে। দাদা যেমন নিরীহ তেমনি কঠিন। তার এদিক দেখেছ, ওদিক দেখতে এখনো বাকি আছে, তা বলে দিচ্ছি। আচ্ছা, দেখতে পেলে তোমায় খবর দিয়ে আসব। বিমলা আর কিছু বলল না। খানিকক্ষণ চুপ করে থেকে একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, তা সত্যি, বিশ্বাস হয় না বটে। স্বামীর স্নেহে বঞ্চিত হব, কিন্তু সে মানুষ যে দাদা নয়। অসুখের সময় তাকে ভালো করে চিনেছি। বুকের কপাট তার একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না। এবার ইন্দুর মুখ আরো গম্ভীর হলো। বলল, খোলা না পাই বাইরেই থাকবো। খুলে দেবার জন্য তার পায়ে ধরবো না, সাধবও না, তোমাকেও সুপারিশ করতে ডাকবো না। ও কি, রাগ করে চললে নাকি? বিমলা দাঁড়িয়ে উঠে বলল, রাগ নয়, দুঃখ করে যাচ্ছি বউ। নিজের বোনের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছি বলেই প্রাণটা কেঁদে ওঠে। দাদা যে অমন করে বলতে পারেন, আমি চোখে না দেখলে বিশ্বাসই করতুম না। ইন্দু হঠাৎ একটু হেসে বলল, বক্তৃতা আর কখনো তার মুখে শুনবে না। বক্তৃতা তুমিও কিছু কম করনি বউ, তবে তিনি যে আর কখনো করবেন না তা আমারও মনে হয়। এক কথা 100 বার বলবার লোক তিনি নন। ইন্দু আবার হেসে বলল, সেও বটে, তবে আর একটা গুরুতর কারণ ঘটেছে, যাতে আর কোনো দিনও স্বপ্নেও চোখ রাঙাতে সাহস করবেন না। আমার বাবার চিঠি পেলুম, তিনি আমার নামে 10,000 টাকা উইল করে দিয়েছেন। কি বলো ঠাকুরজি, পায়ে ধরবার আর দরকার আছে বলে মনে হয়? বিমলার মুখ যেন আরো অন্ধকার হয়ে গেল। বলল, বউ, এর পূর্বে তোমাকে তিনি কখনো চোখ রাঙাননি। যা করে তাকে ফেলে রেখে তুমি মেদিনীপুর গিয়েছিলে সে তো আমি জানি, কিন্তু তবুও কোনো দিন এতটুকু তোমার নিন্দে করেননি। হাসি মুখে তোমার সমস্ত দোষ আমার কাছে ঢেকে রেখেছিলেন। সে কি তোমার টাকার লোভে? বউ, শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না। যে জিনিস তুমি তেজ করে হেলায় হারাচ্ছ, সেদিন টের পাবে, সেদিন যথার্থই হারাবে। কিন্তু এই একটা কথা আমার মনে রেখো বউ, আমার দাদা অত নীচ নয়। আর না, সন্ধ্যা হয়, চললুম। কাল পরশু একবার সময় হলে আমাদের বাড়ি এসো। আচ্ছা, বলে ইন্দু পিছনে পিছনে সদর দরজা পর্যন্ত এসে উপস্থিত হলো। তার মৃদু পদশব্দ বিমলা যে শুনেও শুনল না, সে বুঝল। গাড়িতে উঠে বসে মুখ বাড়িয়ে চিরদিন এই দুই সখী পরস্পরকে নিমন্ত্রণ করে হেসে কপাট বন্ধ করে। আজ গাড়িতে ঢুকে বিমলা দরজা টেনে দিল। ঘরে ফিরে এসে ইন্দু কমলাকে বুকের কাছে টেনে নিয়ে শুয়ে পড়ল। বিমলা চলে গেল, কিন্তু তার খরতপ্ত কথাগুলো রয়ে গেল। এর উত্তাপ যে কত, এবার ইন্দু টের পেল। এই তাপে তার অহংকারের অভ্রভেদী তুষার স্তূপ যতই গলে বয়ে যেতে লাগল, ততই এক একটি নতুন বস্তু তার চোখে পড়তে লাগল। এত কাদামাটি, আবর্জনা, এত কর্কশ কঠিন শিলাখণ্ড যে এই ঘনীভূত জলতলে আবৃত হয়েছিল, তা তো সে স্বপ্নেও ভাবেনি। হঠাৎ তার অন্তরের ভেতর থেকে কে যেন জিজ্ঞাসা করে বসল, এ কেমন হয় ইন্দু, যদি তিনি তোমাকে মনে মনে ত্যাগ করেন? তুমি কাছে গিয়ে বসলেও তিনি যদি ঘৃণায় সরে বসেন? তার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। কমলা বলল, কি মা? ইন্দু তাকে সজোরে বুকে চেপে ধরে তার মুখে চুমু খেয়ে বলল, তোর পিসিমা এত ভয়ও দেখাতে পারে। কিসের ভয় মা? ইন্দু আরেকটি চুমু খেয়ে বলল, কিছু না মা, সব মিথ্যে, সব মিথ্যে। যা তো মা, দেখে আয় তো তোর বাবা কি করছেন। মেয়ে ছুটে চলে গেল। আজ 2 দিন স্বামী স্ত্রীতে একটা কথাও হয়নি। কমলা ফিরে এসে বললেন, বাবা চুপ করে শুয়ে আছেন। চুপ করে? আচ্ছা তুই শুয়ে থাক মা, আমি দেখে আসি, বলে ইন্দু নিজেই চলে গেল।
পর্দার ফাঁক দিয়ে দেখল তাই বটে। তিনি উপরের দিকে চেয়ে সোফায় শুয়ে আছেন। মিনিট 5-6 দাঁড়িয়ে ইন্দু ফিরে আসলো। আজ ঘরে ঢুকতে সাহস হলো না দেখে সে নিজেই ভারী আশ্চর্য হয়ে গেল। কমলা, কি মা? তোর বাবার বোধহয় খুব মাথা ধরেছে, যা মা বসে বসে একটু মাথায় হাত বুলিয়ে দেগে। মেয়েকে পাঠিয়ে দিয়ে ইন্দু নিজে আড়ালে দাঁড়িয়ে উদ্গ্রীব হয়ে দুজনে কথাবার্তা শুনতে লাগলো। মেয়ে জিজ্ঞাসা করল, এত কেন মাথা ধরেছে বাবা? বাবা উত্তর বলল, কই ধরেনি তো মা। মেয়ে আবার বলল, মা যে বলল তোমার খুব মাথা ধরেছে। বাবা কিছুক্ষণ চুপ করে মেয়ের মুখের দিকে চেয়ে রইল। একটু পরে বলল, তোমার মা জানে না। পর্দা ঠেলে ইন্দু সহজভাবে ঘরে ঢুকল। টেবিলের আলোটা কমিয়ে দিয়ে বলল, রোগার শরীরে এত পরিশ্রম কি সহ্য হয়? যা তো মা কমলা, ও ঘর থেকে ওডিকলনের শিশিটা নিয়ে আয়, আর রামটহলকে একটু বরফ কিনে আনতে বলে দে। মেয়েকে তুলে দিয়ে মাথার কাছে এসে নিজেই বসল। চুলের মধ্যে হাত দিয়ে বলল, আগুন উঠছে যেন। নরেন্দ্র চোখ বুজেই রইল, কিছু বলল না। ইন্দু নীরবে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটু ঝুঁকে সস্নেহ কণ্ঠে জিজ্ঞাসা করল, আজ বুকের ব্যথাটা কেমন আছে? তেমনই। তবে যে এই রাগ করে 2 দিন ওষুধ খেলে না, বেড়ে গেলে কি হবে বলো তো? নরেন্দ্র চোখ খুলে শান্ত কণ্ঠে বলল, আমার শরীরটা ভালো নেই, একটু চুপ করে থাকতে চাই ইন্দু। এই কথার এই জবাব! ইন্দু তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে বলল, তাই থাকো, আমার ঘাট হয়েছে তোমার ঘরে ঢুকেছিলাম। দরজার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে বলল, নিজের প্রাণটা নষ্ট করে আমাকে শাস্তি দিতে পারবে না। এই চিঠিখানা পড়ে দেখো, বাবা আমাকে 10,000 টাকা উইল করে দিয়েছেন। এই বলে বাঁ হাতে চিঠিটা সোফার উপরে ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে এসে দাঁড়ালেন। তারপর মুখে আঁচল গুজে কান্না চাপতে চাপতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন। কথা সহ্য করতে হার মানতে সে শেখেনি, অনেক মেয়েরাই শেখে না। তাই আজ তার সমস্ত সাধু সংকল্পই ব্যর্থ হয়ে গেল। সে কি করতে গিয়ে কি করে ফিরে আসলো। ও কি ঠাকুরজি, তোমরা কাঁদছিলে নাকি? চোখ দুটি যে জবা ফুল হয়েছে। অম্বিকাবাবুর স্ত্রী শুনছিল আর বিমলা উপুর হয়ে বই পড়ছিল। ধর্মর করে উঠে বসে চোখ মুছে বলল, উহ, দুর্গামণির দুঃখে বুক ফেটে যায় বউ। ইন্দু জিজ্ঞাসা করল, কে দুর্গামণি? ন্যাকা সেজো না বউ, জানো না কে দুর্গামণি? চারিদিকে যে এত সুখ্যাতি বেরিয়েছে তা ঠিক বটে। ইন্দু আর কিছুই বুঝল না, শুধু বুঝল একখানা বইয়ের কথা হচ্ছে। হাত বাড়িয়ে বলল, দেখি বইটা। হাতি নিয়ে উপরে দেখল গ্রন্থকার তার স্বামীর নাম লেখা। পাতা উল্টাতেই চোখে পড়ল উৎসর্গ করা হয়েছে বিমলাকে। ইন্দু বইখানা আগাগোড়া নেড়ে চেড়ে রেখে দিল। লেখা হয়েছে, ছাপা হয়েছে, দেওয়া হয়েছে, অথচ সে তার বিন্দু বিসর্গও জানে না। তার মুখের চেহারা দেখে বিমল আর একটা প্রশ্ন করতেও সাহস করল না। তখন ইন্দু নিজেই বলল, আমার নাটক নভেল পড়তে ইচ্ছাও করে না, ভালোও লাগে না। যা হোক, ভালো হয়েছে শুনে সুখী হলাম। অম্বিকাবাবুর চাকর এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, বাবু জিজ্ঞাসা করছেন আজ তার যে জাদুকর দেখতে যাওয়ার কথা ছিল, যাবেন? এই বধূটি সকলের চেয়ে ছোট। সে লজ্জা পেয়ে ঘাড় হেঁট করে মৃদু স্বরে বলল, না, তার শরীর এখনো তেমন সারেনি, আর যেতে হবে না। চাকর চলে গেল। ইন্দু হাঁ করে চেয়ে রইল। তার মনে হলো এমন আশ্চর্য কথা সে জীবনেই শোনেনি। ভোলা এসে বিমলাকে জিজ্ঞাসা করল, বাবু অফিস থেকে জানতে লোক পাঠিয়েছেন, একটা বড় আলমারি দেরাজ নিলাম হচ্ছে, বড় ঘরের জন্য কেনা হবে কি?
বিমলা বলল, না কিনতে মানা করে দে, একটা ছোট বুককেস হলেই ও ঘরে হবে। ভোলা চলে গেল। ইন্দু মহা বিস্ময়ে অবাক হয়ে বসে রইল। এই স্বামীদের প্রশ্নগুলোতে সে বেশি প্রভুত্ব দেখতে পেল না। এদের স্ত্রী দুটিরও আদেশগুলো তার কাছে ঠিক দাসীর মতো শোনাল না। অথচ তার নিজের মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা বাজতে লাগল। কেবলই মনে হতে লাগল কি করে যেন এদের কাছে সে একেবারে ছোট হয়ে গেছে। যাবার সময় বিমলা চুপি চুপি জিজ্ঞাসা করল, বউ, সত্যিই কি তুমি দাদার এই বইটার কথা জানতে না? ইন্দু তাচ্ছিল্যের সাথে বলল, না, আমার ও জন্য মাথা ব্যথাও করে না। সারাদিন বসে তো বইই লিখছে, কে অত খোঁজ করে বলো? ভালো কথা, ঠাকুরজি, কাল বাপের বাড়ি যাচ্ছি। বিমলা উদ্বিগ্ন হয়ে বলল, না বউ, যেও না। কেন? কেন সে কি বুঝিয়ে বলতে হবে বউ? দাদা তোমাকে তার দুঃখের কোনো ভারই দেন না, তাও কি চোখে দেখতে পাও না? স্বামীর ভালোবাসা হারাচ্ছ, তাও কি টের পাও না? ইন্দু হঠাৎ রুষ্ট হয়ে বলল, অনেকবার বলেছি তোমাকে, আমি চাই নে। আমি দাদার ওখানে নিশ্চিন্ত হয়ে থাকব। ইনি যেন আর আমাকে আনতে না যান, আর যেন আমাকে জ্বালাতন না করেন। এবার বিমলাও ক্রুদ্ধ হয়ে উঠল। বলল, এসব বড়াই পুরুষ মানুষের কাছে করো বউ, আমি তো মেয়ে মানুষ, আমার কাছে করো না। তোমার বাপেরা বড় লোক, তোমার সংস্থান তারা করে দিয়েছেন, এই তো তোমার অহংকার। আচ্ছা, এখন যাচ্ছ যাও, কিন্তু একদিন হুঁশ হবে, যা হারালে তার তুলনায় সমস্ত পৃথিবীটাও ছোট। বউ, যা তুমি পেয়েছিলে কম মেয়ে মানুষেই তা পায়, সে জানি, কিন্তু যে অপব্যয় তুমি করলে তাতে অক্ষয় হয়ে শেষ হয়ে যায়, বোধ করি গেলেও তাই। সেই বইখানা বিমলার হাতেই ছিল। তার প্রতি দৃষ্টি পড়ায় ইন্দুর বুকের ভেতরটা আরেকবার হু হু করে উঠল। বলল, অহংকার করবার থাকলেই লোকে করে, কিন্তু আমার সর্বনাশ হয় হবে, যায় যাবে। সেজন্য ঠাকুরজি তুমি বা মাথা গরম করো কেন, আর আমি বা যা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কেন? আমার থাকতে ইচ্ছে নেই, থাকবো না, এতে যা হয় তা হবে। কারোর পরামর্শ নিতেও চাইনি, ঝগড়া করতেও চাইনি। বিমলা মৌন হয়ে রইল। তার ব্যথা অন্তর্যামী জানলেন, কিন্তু এই অপমানের পরে সে আর তর্ক করল না। ইন্দু অগ্রসর হবার উপক্রম করতেই বিমলা বলল, দাঁড়াও তো বউ, তুমি সম্পর্কে বড়, একটা প্রণাম করি। সেদিন সন্ধে থেকেই সমস্ত আকাশ ঝেঁপে মেঘ করে বৃষ্টি পড়তে লাগল। ইন্দু মেয়েকে নিয়ে বিছনায় এসে শুয়ে পড়ল। আজ তার ছোট ভগ্নিপতি এসেছিলেন। পাশের ঘর থেকে তাকে খাওয়ানো দাওয়ানো গল্পগুজের অস্ফুট কলধ্বনি যতই ভেসে আসতে লাগল, ততই কিসের অব্যক্ত লজ্জায় তার বুক ভারী হয়ে উঠতে লাগল। 3 মাস হতে চলল সে মেদিনীপুরে এসেছে। ছোট বোনও এসেছে। তার স্বামী এই 2 মাসের মধ্যে শান্তিপুর হতে অন্তত 5-6 বার আসা যাওয়া করেছেন, কিন্তু নরেন্দ্র একবারও আসলেন না, একখানা চিঠি লিখেও খোঁজ করলেন না। কিছুদিন থেকে ব্যাপারটা সকলের দৃষ্টি পড়েছে এবং প্রায় আলোচনা হচ্ছে। ছোট ভগ্নিপতির ঘরে সকলের সম্মুখে পাছে এই কথাটা উঠে পড়ে, সেই ভয়ে ইন্দু অসময়ে পালিয়ে ঘরে ঢুকেছিল। স্বামী আসে না, তার অবহেলায় বেদনা কত সে ইন্দুর নিজের কথা, সে যাক, কিন্তু এতে এত যে ভয়ানক লজ্জা, এই কথা তো সে কোনোদিন কল্পনাও করেনি। ভ্রূণ হত্যা নরহত্যার মতো এই যে কেবল লুকিয়ে ফিরতে হয়, মরে গেলেও যে কারোর কাছে স্বীকার করা যায় না স্বামী ভালোবাসে না। এতদিন স্বামীর ঘরে স্বামীর পাশে বসে তাকে টেনে পিটে নিজের সম্ভ্রম মর্যাদা বাড়িয়ে তুলতেই সে অহরহ ব্যস্ত ছিল, কিন্তু এখন পরের ঘরে চোখের আড়ালে সমস্ত যে ভেঙে ধসে পড়েছে,
সে কি করে খাড়া করে রাখবে? আজ ভগ্নিপতি আসার পর থেকে যে কেউ তার দিকে চেয়েছে, তার মনে হচ্ছে যেন তাকে করুণা করছে। কমলাকে কেউ তার বাবার কথা জিজ্ঞাসা করলে ইন্দু মরমে মরে যায়। বাড়ি ফিরবার প্রশ্ন করলে লজ্জায় মাটিতে মিশে যায়। অথচ আসার আগে স্বামীকে সে অনেকগুলো মর্মান্তিক কথা বলে এসেছিল। প্রতিপালন করবার ক্ষমতা হলে যেন নিয়ে যায়। হঠাৎ ইন্দুর মোহের ঘোর কেটে গেল। কমলা, কাঁদছিস কেন মা? কমলা রুদ্ধস্বরে বলল, বাবার জন্য মন কেমন করছে। ইন্দুর বুকের ওপর যেন হাতুড়ির ঘা পড়ল। সে মেয়েকে প্রাণপণে বুকে চেপে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলল। বাইরের প্রবল বাড়ি বর্ষণ তার লজ্জা রক্ষা করল। মেয়ে ছাড়া এই কান্না আর কেউ শুনতে পেল না। তার মা শিখিয়ে দিলেন কিনা জানি না, পরদিন সকাল থেকেই কমলা তার বাবার কাছে যাওয়ার জন্য বায়না ধরে বসল। প্রথমে ইন্দু অনেক তর্জন গর্জন করে শেষে দাদাকে এসে বলল, কমলা কিছুতেই থামে না, কলকাতায় যেতে চায়। দাদা বললেন, থামাবার দরকার কি বোন, কালকে সকালেই তাকে নিয়ে যা। কেমন আছে নরেন, সে আমাকে তো চিঠিপত্র লেখে না, তোকে লেখে তো? কিন্তু ঘাড় হেট করে বলল, ভালো আছে তো? ইন্দু তেমন করেই জানালো, আছেন। বিমলা অবাক হয়ে গেল। কখন এলে বউ? এই আসছি। ভৃত্য গাড়ি থেকে ইন্দুর তোরঙ্গ নামিয়ে আনল। বিমলা দারুণ বিরক্তি কোনো মতে চেপে বলল, বাড়ি যাওনি? না, শুধু কমলাকে সামনে নামিয়ে দিয়ে এসেছি। শুধু তার জন্যই আসা, নইলে আসতুম না। বিমলা নিঃশ্বাস ফেলে বলল, না এলেই ভালো করতে বউ, ওখানে তোমার আর গিয়েও কাজ নেই। ইন্দুর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। কেন ঠাকুরজি? বিমলা সহজ গম্ভীরভাবে বলল, পরে শোনো, কাপড় ছাড়ো, মুখ হাত ধো, যা হবার সে তো হয়েই গেছে। এখন আজ শুনলেও যা, দুদিন পরে শুনলেও তাই। ইন্দু বসে পড়ল। তার সমস্ত মুখ নীল বর্ণ হয়ে গেল। বলল, সে হবে না ঠাকুরজি, আমি না শুনে এক বিন্দুও জল মুখে দেব না। তাকে দেখতে পেয়েছি, তিনি বেঁচে আছেন, তবু সেখানে গিয়ে কাজ নেই কেন? বিমলা খানিক থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সত্যি ও বাড়িতে তোমার জায়গা নেই। এখন তোমার পক্ষে এখানেও যা, বাপের বাড়িতেও তাই। ও বাড়িতে তুমি থাকতে পারবে না। ইন্দু কান্না চেপে বলে উঠল, আমি আর সইতে পারছি না ঠাকুরজি। কি হয়েছে খুলে বলো, কি বিয়ে করেছেন উনি? বিশ্বাস হয়? কিছুতেই না। আমার অপরাধ যতই বড় হোক, কিন্তু তিনি অন্যায় কিছুতে করতে পারেন না। তবু আমার তার পাশে ঠাঁই নেই কেন? বলতে বলতে তার দু চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। বিমলার নিজের চোখও আর্দ্র হয়ে উঠল, কিন্তু অশ্রু ঝরল না। বলল, বউ, আমি ভেবে পাইনি কি করে তোমাকে বোঝাবো, সেখানে তোমার আর স্থান নেই। শম্ভুবাবু দাদাকে জেলে দিয়েছিল। ইন্দুর সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। তারপরে? বিমলা বলল, আমরা তখন কাশিতে। শম্ভুবাবু টাকা জোগাড় করবার 2 দিন সময় দেয়, কিন্তু 4000 টাকা জোগাড় হয়ে ওঠে না। ধরে নিয়ে যাবার পরে দাদা ভোলাকে আমার কাছে কাশিতে পাঠিয়ে দেন, কিন্তু আমরা তখন এলাহাবাদে চলে যাই। সে ফিরে আসে, আবার যায়, ওই রকম করে 10 দিন দেরি হয়ে যায়। তারপর আমি এসে পড়ি। আমার কাছেও নগদ টাকা ছিল না। আমার গয়নাগুলো বাঁধা দিয়ে 11 দিনের দিন দাদাকে বের করে নিয়ে আসি। তোমারও তো 4-5 হাজার টাকার গয়না আছে বউ, মেদিনীপুরও দূর নয়। তোমাকে খবর দিতে পারলে সব কিছুই হতে পারতো না।
দাদা বরং 10 দিন জেলে ভোগ করলেন, কিন্তু তোমার কাছে হাত পাতলেন না। আর তোমার তার কাছে গিয়ে কি হবে? অনেক সুখই তো তুমি তাকে দিলে, এবার মুক্তি দাও। তিনিও বাঁচুন, তুমিও বাঁচো। ইন্দু এক মুহূর্ত মাথা হেঁট করে বসে রইল। তারপর একে একে গায়ের সমস্ত অলংকার খুলে ফেলে বিমলার কাছে ধরে দিয়ে বলল, এই নিয়ে তোমার নিজের জিনিস উদ্ধার করে এনো ঠাকুরজি। আমি তার কাছেই চললুম। তুমি বলছো স্থান হবে না, কিন্তু আমি বলছি এইবারই আমার তার পাশে যথার্থ স্থান হবে। যা এতদিন আমাকে আলাদা করে রেখেছিল, এখন তাই তোমার কাছে ফেলে দিয়ে আমি নিজে স্থান নিতে চললুম ঠাকুরজি। কাল একবার যেও ভাই, গিয়ে তোমার দাদার বউকে দেখে এসো। চললুম। এই বলেই ইন্দু গাড়ির জন্য অপেক্ষা না করেই বের হয়ে গেল। ওরে ভোলা, সঙ্গে যা বলে বিমলা চোখ মুছে পিছনে পিছনে দরজায় এসে দাঁড়ালো। সে দেখল ইন্দুমতি আস্তে আস্তে চোখের আড়াল হয়ে যাচ্ছে, আর মাটিতে তার সমস্ত দর্প চূর্ণ হয়ে মিশে যাচ্ছে। শেষ হলো আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দর্পচূর্ণ। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।